সন্ধ্যার আবহাওয়ায় আশপাশ ছেয়ে যাচ্ছে। তৃষার জিপগাড়ির স্পিডের কারণে শীতের আভাস ভালোভাবে ঝেঁকে আসছে। শীতল বাতাস শো করে বেলির শরীর ছুঁয়ে দিচ্ছে। ঠান্ডায় কাঁপুনি উঠে যাচ্ছে তার। শরীরের জর্জেটের কামিজ শীত থেকে বাঁচার কোনো উপায়ও দিচ্ছে না। আর কিছুক্ষণের মাঝেই একদম বরফ হয়ে যাবে সে নির্ঘাত। তৃষ্ণা ব্যাপারটা অনেক আগেই লক্ষ্য করেছে, কিন্তু কিছু বলেনি। কারণও আছে, নিজের শরীরের জ্যাকেট খুলে দিয়েছিল বেলিকে পরতে। কিন্তু বেলি না পরে শীতে থরথর করে কাঁপছে। তৃষ্ণা চাচ্ছে পাশে তার খুলে রাখা জ্যাকেট পরে নেক এবং তার শীত করছে এটা স্বীকার করুক। বেলি শীতের ব্যাপারটা স্বীকার না করাই আরও গাড়ির স্পিড বাড়িয়ে দিল। বেলি এইবার রাগে দুঃখে চেঁচিয়ে উঠল, আপনি ইচ্ছে করে করছেন তাই না? তৃষ্ণা আপনমনে গাড়ির স্পিড বাড়াচ্ছে, যেত বাড়ানো যাচ্ছে। তৃষ্ণর দিক ছোট ছোট চোখ করে তাকিয়ে বেলি, আপনার এই ভাঙ্গা গাড়ি থামান, আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না। তৃষ্ণা ঠিক ঠিক গাড়ি থামিয়ে ফেলল। বেলি মুখ ফুলিয়ে আর চোখে তৃষার দিক তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল। কি বিয়াদব লোক! বললাম বলে সত্যি সত্যি গাড়ি থামাবে? একবার ফিরে তাকালো পর্যন্ত না, এই তার অতিরিক্ত চাওয়ার নমুনা। অতিরিক্ত চাওয়া না, রংঢং। কি পাষাণ লোক এই সন্ধ্যায় গাড়ি থেকে নামতে দিল তাকে? আপনমনে বিড়বিড় করছে আর উল্টো পথ ধরে হাঁটা ধরেছে বেলি। হাঁটছে আর বারবার পিছনে তাকাচ্ছে। গাড়ি যেখানে দাঁড়ানো সেখানেই, সাথে তৃষ্ণাও একই জায়গায় বসে। একটু নড়েচড়ে পিছনে তাকালোও না। এইবার বেলি ভয় পেতে লাগল। যদি তাকে না নিতে আসে, তাহলে কিভাবে বাড়ি পৌঁছাবে? তার কাছে তো টাকা বা মোবাইল কিছুই নেই। সাথে অন্ধকার, নির্জন পরিবেশ। আর কিছুটা গিয়ে বেলি থেমে গেল। সামনে টিনের টং। সেখানে কিছু লোক বসে চা খাচ্ছে। ভীতু বেলি যেখান দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়ে দৌড়। তৃষার গাড়ি দেখতে না পেয়ে ভয় পেয়ে গেল। ভালোভাবে আশেপাশে তাকাতে লাগল। আল্লাহ, এই লোক সত্যি আমায় রেখে চলে গেল? ভয় বেলির কলিজা লাফাচ্ছে। দ্রুত তৃষ্ণা। কে না পেলে তার জানপ্রাণ উড়ে যাবে। ছোট ছোট কদমে আরেকটু এগিয়ে যেতেই দেখল জিপগাড়িটা সাইড করে চাপানো। গাড়িটা দেখে বড় শ্বাস ফেলল বেলি। দ্রুত গাড়ির সামনে চলে গেল। গাড়ির আশেপাশে নজর বোলাল, কিন্তু তৃষ্ণাকে দেখতে পেল না। হঠাৎ ঘাড়ে গরম নিঃশ্বাস পেতেই আটকে উঠল বেলি। শিরশির করতে শুরু করল তার শরীর। তৃষার ঠোঁট ঘাড়ে ছুঁয়ে দিতেই শ্বাস নেওয়া বন্ধ হয়ে গেল। চোখ বুঝে খিচে থাকা বেলি যখন চুমুর বদলে ঘাড়ের মাঝে বর্ষর এক কামড় পেল, মুহূর্তেই বেলি ঘাড়ে হাত দিয়ে চেঁচিয়ে উঠে, আল্লাহ! সাহসী হচ্ছিস? থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলব। কথাটা বলে তৃষ্ণা পেছনে থেকে বেলিকে কোলে তুলে নেয়। ঘাড়ে হাত চেপে রেখে মুখ কুঁচকে রাখা বেলির নাকেও ছোট কামড় বসায় সে। মুখ ছোট করে বেলি চুপ করে রইল। দোষ তো তারই। তৃষ্ণা যখন তাকে অঞ্জলির সোয়েটার পরে নিতে বলল সে পরেনি। উল্টো বলেছে শীত নেই তেমন। অথচ এখন শীতে কাঁপছে। শীতে কাঁপলেও সে তৃষার জ্যাকেট পরবে না। ভুল তার, তাহলে সেই ভুগবে। শুধু শুধু তৃষ্ণা এই শীতের মাঝে নিজেকে কাঁপিয়ে কেন তার জ্যাকেট দেবে? গাড়িতে প্রায় ধপাস করে ফেলে দেয় তৃষ্ণা বেলিকে। স্তব্ধ চোখে পানি ভেসে যাচ্ছে বেলির। তৃষ্ণা তার জ্যাকেট এক প্রকার জোর করে পরিয়ে দেয়। জ্যাকেট পরাতে গিয়ে তৃষ্ণা বেলির হাত শক্ত করে ধরায়, বেলি দুই হাতে ব্যথা পায়। হাত ডলতে ডলতে বেলি তৃষার দিক চোখে জল নিয়ে তাকাল। পাষাণ, পাষাণ, পাষাণ লোক। তৃষ্ণা বেলির কথার পাত্তা না দিয়ে গাড়ি স্টার্ট দিল। সেটা খেয়াল করে বেলি আরও সাহস পেল।
আপনি পাষাণের সাথে একটা অসভ্য। দেখুন আমার হাত লাল করে দিয়েছেন। ঘাড় জ্বলছে, রাক্ষস মানুষ একটা। এখন যদি আপনাকে কামড়ে দিই, হাত চেপে শক্ত করে ধরি, তখন আপনিও কাঁদবেন। তৃষ্ণা এক হাত বেলির দিক এগিয়ে দিল। নে, চেপে ধর। বেলি চোখের পানি মুছতে মুছতে তৃষার বড় হাতের দিক একবার তাকিয়ে নিজের ছোট হাতের দিক একবার তাকাল। তাহলে আমি দুহাত ব্যবহার করব? তৃষ্ণা ভ্রু উঁচু করল। ওকে। বেলি দুহাত দিয়ে তৃষার বাম হাত শক্ত করে চেপে ধরল। দাঁত চেপে আরও শক্তি প্রয়োগ করল। তৃষার কোনো ইঙ্গিত না পেয়ে আরও শক্তি প্রয়োগ করল। তৃষ্ণা বাঁকা হাসল। আর শক্তি নেই? আপনি মিথ্যা ব্যথা না পাওয়ার ভান করছেন। আমি জানি আপনি ব্যথা পাচ্ছেন। আচ্ছা। আর শক্তি না থাকায় বেলি তৃষার হাত ছেড়ে দিল। আর চোখে তাকিয়ে দেখল তৃষার ঠোঁটে বাঁকানো হাসি। কামড় দিবি না? বেলি লজ্জা পেয়ে যায়। আর চোখে তাকিয়ে বলে, আমি আপনার মতো পাষাণ না। ওকে। বেলি একটু একটু আড়ালে তৃষার দিক তাকাচ্ছে। নাকে এক সুন্দর ঘ্রাণ ভেসে আসছে জ্যাকেট থেকে। এটা নিশ্চয়ই তৃষার পারফিউমের। আপনার শীত করছে, তাই না? আমার জন্য এখন আপনি এই শীতের মাঝে ড্রাইভিং করবেন। তৃষার জবাব না পেয়ে বেলি জ্যাকেট খোলার চেষ্টা করতেই তৃষার শীতল চাহনি তার দিক ফিরল। কামড় খাবি না থাপ্পড়? বেলি দ্রুত জ্যাকেট ভালোভাবে শরীরে টাইট করে পেঁচিয়ে নিল। আর চোখে তৃষার দিক তাকিয়ে বলল, কোথায় যাচ্ছি? তৃষার জবাব নেই, সে গাড়ি চালাতে ব্যস্ত। আপনি কি আমার উপর রেগে? এইবারও তৃষার জবাব নেই। রেগে আমি থাকব। আপনি কেন রেগে? তৃষার উত্তর না পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় বেলি। একটু পরপর আর চোখে উকি দিচ্ছে তৃষার দিক। তার শরীরে পেঁচিয়ে থাকা জ্যাকেটের দিক নজর পড়তেই অদ্ভুত ভালোলাগা ছেয়ে দিচ্ছে বেলির শরীরে। গাড়ি থেমেছে কামারখালির একদম ভিতরে বড় দোকানের সামনে। তৃষার বেরোনো দেখে বেলিও গাড়ি থেকে নামল এবং তৃষার পিছু পিছু যেতে লাগল ভিতরে। ভালোভাবে পর্যবেক্ষণ করছে মোবাইল শপের দোকান এটা। দোকানের বসে থাকা লোকটি তৃষ্ণাকে লক্ষ্য করতেই হেসে উঠল। কি অবস্থা তৃষ ভাই? ভালো। তোমার? চলছে একরকম। কি লাগবে? ভাবির সাথে নাকি? বেলি তৃষার পিছু থেকে উকি দিয়ে আবার সেখানেই দাঁড়িয়ে গেল। এয়ারটেল সিম লাগবে। আর সেকেন্ড কোয়েশ্চনের আনসার ইয়েস। আচ্ছা। হেসে তৃষার পেছনে দাঁড়িয়ে থাকা বেলিকে উদ্দেশ্য করে, কেমন আছেন ভাবি? আমি তৃষ ভাইয়ের সহকর্মী। কিন্তু লজ্জায় গুটিসুটি মেরে থাকা বেলির হালকা আওয়াজ। ভালো আছি। ভালো তো থাকতেই হবে। দেখতে হবে না কার বউ আপনি ভাবিজি। বেলি চোখ ঘুরালো ছেলেটির কথায়। চুপচাপ দেখছে তৃষ্ণা সকল ইনফরমেশন দিয়ে সিম রেজিস্ট্রেশন করাচ্ছে। পাশের দোকান থেকে একটি লোক আর তার পেছনে 3টি ছেলে সহ এদিকেই আসছে। বেলির দিক কিভাবে যেন তাকাচ্ছে। অস্বস্তিকর চাহনি লোকগুলোর। বেলি মাথা নিচু করে তৃষার গেঞ্জি ধরে তৃষার সাথে ছুঁই ছুঁই হয়ে দাঁড়ায়। তৃষ্ণা মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে বেলির দিক ফিরে। কি হয়েছে? বেলি মাথা নাড়ায়, কিছু হয়নি। তৃষ্ণা বেলির আশেপাশে তাকিয়ে দেখল লোকগুলো এদিকে আসছে। লোকগুলো ওদের দিক আসতেই তৃষ্ণা বেলিকে নিজের সামনে এনে দাঁড় করায়। 5 জনের দলের মাঝে সামনে দাঁড়ানো কালো লোকটা মানে রবিন আগে কথা বলল। কি অবস্থা চৌধুরী? সাথে মালটা কে? তৃষ্ণা তার মতো টাকা দিতে ব্যস্ত। টাকা দিয়ে মানিব্যাগ পকেটে ঢুকিয়ে নিল। সিম কার্ডটি হাতে নিয়ে ভ্রু উঁচু করে লোকটার দিক তাকাল।
ধোলাই কম হয়েছিল? হ্যাঁ। বছর তো হয়ে যাচ্ছে। সমস্যা নেই। এইবার ধরলে 2 বছরেও হসপিটালের বেড ছাড়তে পারবে না। মারামারি কথা কেন চৌধুরী? আমি তো শুধু পিছনের সুন্দরী মালটার নাম জানতে আসলাম। ব্যাস তৃষার হাতের ঘুষি রবিনের গালে গিয়ে পড়েছে। বেলি ছোট হাত তৃষার বাম হাত টেনে ধরে, তৎক্ষণাৎ রবিন তার গাল ধরে মুখ নাড়িয়ে সোজা হয়ে দাঁড়াল। এত রাগ? রাগ কমান চৌধুরী। মাল না হলে ভাবি নাকি? তৃষ্ণা বেলির হাত ধরে নিয়ে যেতে নিচ্ছিল। আরেকবার এগিয়ে আসে রবিনের দিক। রবিনের কানের কাছে মুখ নিয়ে। তোর ভাগ্য ভালো, রাইট নাও সিজ উইথ মি। তৃষ্ণা বেলিকে টেনে গাড়িতে বসিয়ে দিল। গাড়ি আবারও চলতে শুরু করেছে। অনেকক্ষণ চুপ থেকে বেলির পেট ফেটে যাচ্ছে কথা বলার জন্য। ওটা কে ছিল? নো ওয়ান। আপনি কি আবারও রেগে? এইবার তৃষ্ণা বাঁকা হেসে বেলির দিক ফিরল। হ্যাঁ। তাহলে কথা বলুন, রাগ চলে যাবে। আচ্ছা। বেলির গাল টিপে ধরে, হোয়াই সো কিউট। বেলি বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে ওঠে। দ্রুত অন্যদিকে ফিরে যায়। তৃষার আওয়াজে তার দিক তাকাল। এই সুহি মেয়েটাকে কেমন লাগে তোর বেলি? বেলি বারবার চোখের পলক ফালাল। সসুন্দর। আমার প্রেমিকা হওয়ার জন্য ঠিক আছে না? বেলি থম হয়ে গেল। তারপর ছোট শ্বাস ফেলল। হ্যাঁ। স্মার্ট, সুন্দরী, শিক্ষিত। আপনার সাথে ভালো মানাবে। তাহলে প্রপোজ করেই ফেলি। বেলি মাথা দুলিয়ে অন্য পাশে তাকাল। বেলি খেয়াল করলে তৃষার দুষ্টু হাসিটা দেখতে পেত। বেলি হালকা ভাবল। ভাবছি আকাশের প্রেমের আবেদন গ্রহণ করব। বেলির বলতে দেরি তৃষার গাড়ি থেমে যেতে দেরি হয়নি। বেলি অন্যপাশ ফিরে হাসি থামানোর চেষ্টায় লেগে গেল। আকাশকে? বেলি জিহ্বায় কামড় কাটল। মমজা করলাম। এটাও বোঝেন না? আমার দিক তাকিয়ে কথা বল। আকাশকে? স্কুলের? নাকি প্রাইভেট নাকি বাহিরের কেউ? কেউ না তো। আপনি সুহি সুহি বলছিলেন যে? তাই বললাম আর কি। তৃষার হাত বেলির গাল চেপে ধরল। তোকে আমি হাড়ে হাড়ে চিনি। কেউ প্রেম প্রস্তাব না দিল তুই এই কথা বলতে পারতি না। এখন বল কে আকাশ? আমি সত্যি বল। বেলিকে বলতে না দিয়ে তৃষ্ণা বলল। আমি খবর নিয়ে জানতে পারলে ভালো হবে না বেলি? মেয়েদের প্রস্তাব তো আসেই। শিলার, বড় আপুর তো হাজার হাজার আসে। তৃষার শক্ত গলার জবাব। মেয়েদের আসবে কিন্তু তোর আসবে না। বেলি তৃষার দিক তাকিয়ে চোখ পিটপিট করল। আমি মেয়ে না? না। তুই মহিলা। এখন বল ছেলেটা কে? বেলি কিছুক্ষণ চুপ থেকে নিজেকেই বকাবকি করতে লাগল। কি দরকার ছিল আগ বাড়িয়ে বলতে যাওয়ার? আপনি কি ছেলেটাকে মারবেন? দ্রুত বলকে এইটা তাহলে মারব না। বেলি একটু চুপ থেকে বলল। সত্যি? তৃষ্ণা এবার গর্জিয়ে উঠল। বেলি বলছি তো। আব্দুল স্যারের ভাভাই আশিক। তোর প্রাইভেটের টিচার? হ্যাঁ। কবে করেছে? পরশু। তোকে ডিস্টার্ব করে? বেলি মাথা নাড়াল। না না। সত্যি বলবি? ওই আর ওর কি প্রাইভেটের সামনে আর স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে। আর তুই আমাকে বলিসনি? ডিস্টার্ব করছিল না তো? তোর পিছু ঘুরতে থাকা ডিস্টার্ব না? তৃষার রাগ বাড়তে দেখে বেলি আওয়াজ হালকা করে ফেলল। আপনি? তুই আর ওখানে পড়বি না। আমি চাচাকে বলে দেব। কিন্তু। চুপ। বেলি চুপ হয়ে গেল। এখন কথা বললে তৃষ্ণা আরও রেগে যাবে। গাড়ি কিছুটা যেতেই বেলি আবারও কথা শুরু করল।
শুনুন না। তৃষ্ণা জবাব না দেওয়ায় বেলি আবারও বলতে লাগল, আপনি ঢাকা চলে যাবেন আজ? না, কাল রাত্রি যাব। তৃষার ফোন বাজছে। ড্রাইভিং করতে করতে কল রিসিভ করে কানে নিল। হ্যাঁ, আসছি। তৃষ্ণা কল কেটে দিতেই বেলির প্রশ্ন, অঞ্জলি ভাবি? হ্যাঁ। তাহলে আমরা ধরছি আপনাদের থেকে? হ্যাঁ। আবিরের কথায় সহমত হল বিমানের আব্বু, চাচা আর মামা। অবশ্যই ভাই সাহেব। অভির আব্বু ফয়সাল সাহেব তার স্ত্রীকে নিয়ে সোফা ছাড়লেন। তাহলে তো শুক্রবার যাওয়া হচ্ছে পরিবার নিয়ে আপনাদের বাড়িতে, আমাদের ছেলের জন্য মেয়ের হাত চাইতে? অবশ্যই। সকালের খাওয়া দাওয়ার শেষের দিকে বেলি ভিতরে প্রবেশ করে। আনন্দ হাত ধুয়ে ডাইনিং থেকে মেয়ের দিক এগিয়ে আসে। এতক্ষণ অন্যদের বাড়িতে কি? বেলি আশেপাশে তাকিয়ে বাবার হাত জড়িয়ে ধরল। ওই যে আব্বু, গেম খেলছিলাম। বেলি খুশিকে দেখে সেদিকে এগিয়ে যায়। আম্মু? হ্যাঁ। ঘোরাঘুরি হয়েছে? হলে এখন যাও, ব্যাগ রেডি কর। বেলি মাথা দুলিয়ে অঞ্জলির রুমের দিক এগুলো। ডাইনিংয়ে বসে থাকা অভির আম্মু আর চোখে জয়াকে ইশারা করে বেলিকে দেখালো, যেটার মানে হচ্ছে এই মেয়েটা। জয়া মিষ্টি হেসে মাথা দুলালো। হ্যাঁ। বাহির থেকে আনন্দ বেলিকে ডাকছে, দ্রুত আসো বেলি। বেলি অঞ্জলি, আয়েশা, জয়া, তৃষা সবাইকে জড়িয়ে বিদায় জানাল। গেইটের কাছে যেতেই তৃষ্ণা সামনে এসে থামল। হাতের সিম কার্ডের ছোট ব্যাগটা বেলির ব্যাগে ঢুকিয়ে দিল। মামা যেই ফোন দিয়েছে সেটা এই সিম ইউজ করবি। আমি বিমানকে বলে দিয়েছি, ও শিখিয়ে দেবে। আচ্ছা। জ্যাকেট নিয়ে যাবি? বেলি চোখ বর্ষর করে ফেলে। নিজের দিক তাকিয়ে অবাক হয়ে যায়। ইয়া আল্লাহ, সবাই কি ভাবল? আমার তো মনেই নেই। আপনি একটু বলবেন না? কথাগুলো বলছে আর দ্রুত খুলছে জ্যাকেট। জ্যাকেট পরতে পরতে তৃষ্ণা বাঁকা হাসল। বেলি চলে যেতে নিলে তার কপালে আওয়াজ করে চুমু খেল। গুড নাইট। আপনি যাবেন না সাথে? না, একটু কাজ আছে। অভি, আবিদ ওরা দিয়ে আসবে। বেলি মাথা দুলাল। সুশুভ রাত্রি। কাউকে অতিরিক্ত চাইলে অবশ্যই অতিরিক্ত কষ্ট পেতে হয়। আজ 12 দিন হচ্ছে তৃষার খোঁজ নেই। প্রতিদিন স্কুল শেষে তৃষ্ণাকে দেখার আশায় দাঁড়িয়েছিল বেলি। প্রাইভেট শেষ করে অসহায়ের মতো এদিক সেদিক তাকিয়েই যাচ্ছিল তৃষার খোঁজে। কিন্তু প্রত্যেকদিন তার আশা ভেঙে যাচ্ছে। আশায় থাকতে থাকতে 12 দিন চলে গেল। এখনো কোনো খবর পায়নি তৃষার। আবিদ, অভি, আয়ুষ তাদেরও বেলি আশেপাশে দেখছে না। অনেক সাহস সঞ্চয় করে শিলার থেকে নাম্বার নিয়ে কল দিয়েছিল তৃষ্ণাকে, কিন্তু তার ফোন সুইচ অফ বলছে। এই নিয়ে 23 বার ডায়াল করেছে, প্রত্যেকবার একই কথা। প্রথম 34 দিন শুধু মনে পড়েছে, খারাপ লেগেছে তৃষার খোঁজ না পেয়ে। কিন্তু এখন বেলির ভয় হচ্ছে। বারবার তার মনে হচ্ছে তৃষার কিছু হয়েছে। আবার নিজেই নিজেকে বকাবকি করছে, না কিছুই হয়নি, হয়তো বেশি বিজি। বিজি ভাবতেই বেলির চোখ পানিতে ভিজে যাচ্ছে। যতই বিজি থাকুক তৃষ্ণা তাকে দেখার জন্য দুদিনের মাঝেই চলে আসত। সে সুস্থ থাকলে অবশ্যই আসত। আজ 12 দিন চলে যাচ্ছে অথচ সে আসছে না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এগুলো ভাবতেই বেলির বুক যন্ত্রণায় কেঁপে উঠছে। পেছনের রুমের দরজাটা বন্ধ হয়ে আছে ভেতর দিয়ে। ভেতর দরজার সাথে মিশে গুটিসুটি মেরে বসে আছে বেলি।
তার ছোট ছোট চোখ দুটো ফুলে লাল হয়ে আছে, ঠোঁট শুকিয়ে খুস্ক হয়ে আছে, চুলগুলো দিয়ে মুখ ঢেকে আছে। একটু পরপর হু হু গেঙ্গানোর আওয়াজ ভেসে আসছে তার ঠোঁট থেকে। 1 ঘন্টা যাবৎ একইভাবে বসে থেকে টুকরো আওয়াজে কাঁদতে কাঁদতে বেলি সেখানেই ঘুমিয়ে পড়েছে। অল্প বয়সের প্রথম প্রেমের অনুভূতি অনেক বেশি হয়ে থাকে। তারা যেমন অল্পতেই সুখ পায়, তেমনি দুঃখ বেলির সাথে ঠিক তেমনই হচ্ছে। প্রথম প্রেমের অনুভূতির কষ্টটা অল্প হলেও তার জন্য বেশি হয়ে যাচ্ছে। সন্ধ্যা নেমে বাহিরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। খুশির আওয়াজে বেলি মিটমিট করে চোখ খুলল। পাশের ছোট বোতলের পানি দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে ফেলল। মুখ মুছে কিছুক্ষণ চোখের ফোলা ভাবটা কমে যাওয়ার জন্য খাটে বসে রইল। বিছানার নিচ থেকে ফোনটা বের করে আরেকবার চোখ বোলাল। ছোট শ্বাস ফেলে ফোন আবার একই জায়গায় রেখে দিল। মাত্র জায়নামাজে দাঁড়িয়েছিল খুশি মাগরিবের নামাজ আদায় করার জন্য। বেলির ফোলা মুখ দেখে ভড়কে গেল। দ্রুত এগিয়ে গেল মেয়ের দিক। কি হয়েছে? মুখটা এমন ফোলা কেন? বেলি চাপা হেসে জবাব দিল। ঘুমের মাঝে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই এমন দেখাচ্ছে হয়তো। এখনো করছে? বেলি মাথা দুলাল। হ্যাঁ। আচ্ছা, নামাজ শেষে মুখ দিয়ে মাসাজ করে দেব। সামনের বিছানায় শুয়ে থাক। বিমানকে মোবাইল টিপতে দেখে বেলি শোয়া থেকে উঠে বসল। ভাঙ্গা গলায় জানতে চাইল, অভি ভাইয়ের সাথে এখনো কথা হয়নি? বিমান মুখটা একটুখানি করে ফেলল। নাত, আজ 11 দিন কথা হচ্ছে না। মেসেজও হচ্ছে না। 11 দিনের মধ্যে শুধু একবার কল করেছিল সেকেন্ডের জন্য। বলল কিছুদিন কথা বলতে পারবো না, সমস্যা হয়েছে। চিন্তা করিও না, সমস্যা সমাধান হলে কল দেব। অভি ভাইয়ার ফোন কি বন্ধ? না, বন্ধ না, কিন্তু ও তো কল দিতে না করে দিল। তাই দিচ্ছি না। আবিদকে দিয়েছিলাম, ও কল রিসিভ করেছিল। বলল চিন্তা করতে না। বেলি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আবিদ ভাইকে আরেকবার কল দিবে? বিমান বেলির চেহারার দিক কিছুক্ষণ তাকিয়ে থাকল। কাঁদছিলি তুই? না, মাথা যন্ত্রণা করছিল। তুমি কি কল দেবে? বিমান আর কথা বাড়ায়নি। আবিদের নাম্বার ডায়াল করল। প্রথমবার রিং হয়ে কেটে গেল। ধরছে না তো। মোবাইল তোর কাছে রাখো, ফ্রি হলে ব্যাক করবে কল। আমি সুখীদের বাড়ি যাচ্ছি আমার নোটবুক আনতে। বেলি মাথা দুলাল। বিমান তার মাকে বলে পাশের বাড়ি রওনা হল। বেলি বিমানের ফেসবুকে লগইন করল। তৃষার আইডির নাম সার্চ করে প্রোফাইলে ঢুকল। কিছুক্ষণ তৃষার ছবিটায় দিক তাকিয়ে থাকল অপলক। আইডির ভেতরে প্রবেশ করতেই বেলি থমকে গেল। তৃষ্ণাকে মেনশন করে অনেকগুলো শেয়ার পোস্ট, যেমন ভাই সুস্থতা কামনা করছি। বেলি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তার মানে তৃষার কিছু হয়েছে? দ্রুত আবিদের নাম্বার আবার ডায়াল করল। কিছুক্ষণ রিং হয়ে রিসিভ হল। বেলি দ্রুত ফোনটি কানে ধরল। ওপাশ থেকে আবিদের আওয়াজ, হ্যাঁ শিলা। বেলি ছোট শ্বাস নিল। আমি বেলি ভাইয়া। আবিদ চুপ হয়ে গেল। বেলি দ্রুত বলল, ভাইয়া উনি মামানে তৃষ্ণা ভাইয়া কোথায়? আবিদ আমতা আমতা করে বলল, ত্রিশ ভাই মিটিংয়ে, কাজে ব্যস্ত অনেক। তুমি ভালো আছো বেলি? জি। আমার সাথে 1 সেকেন্ড কথা বলিয়ে দিবে? শুধু আওয়াজ শোনালেই চলবে।
আবিদ প্রায় স্তব্ধ হয়ে থাকে। বেলি ভাই মিটিং শেষ করুক। বেলি চোখ পিটপিট করছে চোখের পানি আটকানোর জন্য। আমি তার আইডি দেখছিলাম। সেখানে তার সুস্থতার কামনা করে অনেকে পোস্ট দিয়েছে। আমি দেখেছি। আমাকে বল না কি হয়েছে। কিছু হয়নি তো। এই আল্লাহ, তুমি কি কাঁদছ? প্লিজ কাঁদিও না। ভাই শুনলে আমায় আস্ত গিলে খাবে। বেলি ফোপাতে ফোপাতে বলল, প্লিজ আমাকে একটু কথা বলিয়ে দাও না। আচ্ছা তুমি কাদা বন্ধ কর। আমি 20 মিনিটের মাঝে কল দিচ্ছি। ওকে। আচ্ছা। আবিদ কল কেটে বড় শ্বাস ফেলল। পেছনে থেকে আয়ুষ এসে আবিদের পিঠে হাত রাখল। কে ছিল? বেলি কেঁদে গলা ভেঙে ফেলছে। আমি বলেছিলাম ওকে ইনফর্ম কর, কিন্তু তুই আর অভি ভাই বললে না থাক। বেলি এত চিন্তা করবে না। ভাই সুস্থ হোক, নিজেই গিয়ে খুলে বলবে। এখন দেখেছ এই মেয়ের অবস্থা? বারবার বলছে শুধু ভাইয়ের আওয়াজ শোনাতে। আয়ুষ মুখটা ছোট করে ফেলল। আসলে ভেবেছিলাম বেলির তেমন ফিলিংস এখনো ভাইয়ের প্রতি হয়নি। এখন কি করতাম? ভাইয়ের সাথে কথা বলিয়ে দিতে বলছে। ভাইয়ের কথা বলার মতো অবস্থা আছে? জয়ার আওয়াজে আয়ুষ অভি দুজনেই 101 নাম্বার রুমে প্রবেশ করে, যেখানে সাদা সিঙ্গেল বেডে শুয়ে তৃষ্ণা। বেডের পাশে বসে ছিল জয়া। ছেলের মাথার ব্যান্ডেজ রক্তে ভিজে যাচ্ছে দেখে আবিদ আয়ুষকে আওয়াজ লাগাল, ডাক্তারকে ডেকে আনো। আবারও রক্ত বেরোচ্ছে, ব্যান্ডেজ ভিজে যাচ্ছে। আবিদ দ্রুত বেরিয়ে গেল। রুমের বাহিরে চারপাশে মানুষে গিজগিজ হয়ে আছে। আমিদ, অঞ্জলি, সোলাইমান, আবির, আয়েশা, আবিদের পরিবার, অভির পরিবার, জয়ার মা বাবা, আমিদের মা বাবা, সবাই চিন্তিত হয়ে দাঁড়িয়ে। সবাই এই আসছে আর যাচ্ছে। কিন্তু জয়া, আমিদ আর আবির, আয়েশা, অঞ্জলিকে কেউ হসপিটাল থেকে বাড়িতে ঘুমুতে পাঠাতে পারছে না। কৃষ্ণপুর গ্রামের মেইন রোডে অ্যাক্সিডেন্ট হয় তৃষার জিপ গাড়ির। আবির লোক লাগিয়ে জানতে পেরেছে শত্রুর মাঝে কেউ ইচ্ছে করে ট্রাক দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়েছে। খুবই গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয় তৃষার। ভালো চিকিৎসার জন্য তৎক্ষণাৎ শহরের হসপিটালে অ্যাডমিট করা হয় তাকে। রক্তের অভাবে 4 দিন জ্ঞান ছিল না তৃষার। 5 দিনের মাঝে জ্ঞান ফিরলেও ডাক্তার ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেন তৃষার মাথার আঘাতের জন্য। সবচেয়ে বেশি আঘাত মাথায় এবং পায়ে পেয়েছে। এভাবে হাতে, পিঠে এবং রানেও কিছুটা আঘাত পেয়েছে। 12 দিনের মাঝে 24 ঘণ্টা লাগাতার চিকিৎসার ফলে এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে তৃষার শারীরিক অবস্থা। তবে এখনও বেশিরভাগ সময় তৃষ্ণাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। অতিরিক্ত মাথায় আঘাতের ফলে তাকে জাগিয়ে রাখা অনেকটা রিস্ক বলে জানিয়েছে ডাক্তার। রাত্রি 1টার চোখ মেলে তৃষ্ণা। অতিরিক্ত মাথার যন্ত্রণায় প্রায় সে চোখ খুলতে পারছে না। আবিদ তৃষ্ণাকে উঠতে দেখে দ্রুত এগিয়ে গেল। ভাই, পানি। আবিদ পাশ থেকে ঢেলে তৃষার মুখের সামনে ধরে। পানি খেয়ে আবারও মাথা এলিয়ে দেয়। একটু একটু করে চোখ ভালোভাবে খুলল তৃষ্ণা। হালকা আওয়াজে জিজ্ঞেস করল, আম্মু, আব্বু, মামা বাড়ি চলে গেছে? না, তারা সবাই বসে আছে বাহিরে। আবিদ ভাবছে বেলির কথা বলবে নাকি না, কিন্তু আবিদের ভাবার আগেই তৃষ্ণা প্রশ্ন করে, বেলি? আবিদ টুকরো আওয়াজে বলল, আমাকে সন্ধ্যায় কল দিয়েছিল, বলছিল তোমার সাথে কথা বলিয়ে দিতে। আর উমম অনেক কেঁদেছে মনে হয়। কতদিন হচ্ছে হসপিটাল আমি? 13 দিন হচ্ছে ভাই। আমার মোবাইলটা কোথায়? ড্যামেজ হয়ে গেছে, চলছে না একেবারে।
না চলছে। স্ক্রিন ভেঙে গেছে। দে। আবিদ তার পকেট থেকে ফোন বের করে তৃষার হাতে দিল। অনেক রাত হয়েছে ভাই। বিমান হয়তো ঘুমিয়ে পড়েছে। তৃষ্ণা হালকা হাসল। বেলি ঘুমায়নি এখনো। নিজের ফোন অন করতেই দেখল মেসেজ আর মিস কলে ভর্তি। বেলির নতুন নাম্বারটি সেভ করে রাখার কারণে সহজেই দেখতে পেল বেলির নাম্বার থেকে অনেকগুলো মিস কল। দ্রুত ডায়াল করল বেলির নাম্বারে। তখনই নার্স একটা প্রবেশ করে। আপনার কথা বলা নিষেধ। তৃষ্ণা হাত উঁচু করে 5 মিনিট চাইল। আবিদ নার্সকে বোঝাতে বোঝাতে বাহিরে নিয়ে যেতে লাগল। জানালার কাছে রুমাল নিয়ে বসেছিল বেলি। নাক টকটকে লাল হয়ে আছে বারবার রুমাল ব্যবহার করাই। হাতে বিমান এবং তার দুজনের ফোন নিয়ে বসে। আবিদ তাকে আশায় রেখে ভাষা হয়ে গেল। রাগের মাঝে বেলির কান্না পাচ্ছে। নাক টানতে টানতে ব্যথা হয়ে গেছে। এত রাত্রে তার ঘুম পাচ্ছে না। হঠাৎ ফোন বেজে উঠতেই দ্রুত রিসিভ করল। তৃষার অসুস্থ স্বরে হালকা আওয়াজ। বেলি। তৃষার আওয়াজে বেলি ফুপিয়ে কেঁদে উঠল। তৃষার হালকা আওয়াজেই বোঝা যাচ্ছে সে অসুস্থ। কাঁদলে কল কেটে দেব। বেলি দ্রুত চোখ মুছে নিল। কাঁদছি না। আপনি প্লিজ কাটবেন না। তৃষ্ণা হালকা হাসল। এত কাদার কি আছে? আমি ঠিক আছি। আপনি ঠিক নেই। আপনার আওয়াজেই বোঝা যাচ্ছে। আর কি বুঝতে পারছিস? বলুন না কি হয়েছে? গ্রামে ফিরে বলবো। ঠিক আছে। কবে ফিরবেন? ফোপাচ্ছিস কেন? থাপ্পড় খাবি। কাঁদতে বারণ করেছি না। থামছেনও না। আমি কি করব? কল কেটে দিল। থামবে না। না কাটবেন না। একটু চুপ থেকে। কবে ফিরবেন? 34 দিনের মাঝেই চলে আসব। আপনার কি হয়েছে? কিছু হয়নি। তখনই নার্স একটা রুমে ঢুকে বলতে লাগল, স্যার এখন ইনজেকশন দিতে হবে। তৃষ্ণা দ্রুতই হাত ইশারা করে কথা বলতে নিষেধ করে দিচ্ছে। কিন্তু ততক্ষণে বেলি শুনে ফেলেছে। কিসের ইনজেকশন? কি হয়েছে? আপনি কি হসপিটাল? চুপ। এখন তুই ফোন রেখে ঘুমুতে যাবি। কাল কথা বলবো। আপনি বললেন না তো কিসের ইনজেকশন? অন্য একজনকে বলছে, আমায় না। তুই কান্নাকাটি করবি না। বুঝেছিস কি বলেছি? হহু। কল কেটে ঘুমুবি। হু। গুড নাইট। কল কেটে বেলি কতক্ষণ বসে রইল। তারপর ফোনটা চেপে ধরে ঘুমানোর চেষ্টায় লেগে পড়ল। টাম্মির ঘেউ ঘেউ আওয়াজে ঘুম ভাঙ্গে বেলির। চোখ কচলাতে কচলাতে উঠে বসল। জানালা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে আনন্দ দাঁত ব্রাশ করছে। পাশেই বাবলু তার গাড়ি ঠিক করার চেষ্টায়। আর চোখে সেদিকে দেখে লুকিয়ে ফোনটা বালিশের নিচ থেকে বের করল। তৃষার নাম্বারে কিছুক্ষণ তাকিয়ে রইল। একটি ছোট নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে নেমে গেল। পড়তে বসে বেলির মন উদাস হয়ে আছে। অদ্ভুত খারাপ লাগায় তার গলা চেপে আছে। তাও চোখ বুজে পড়া শুরু করে দিল। বাবলু ধীর গতিতে বেলির পাশে বসল। পা কিছুক্ষণ নাড়িয়ে হালকা আওয়াজে জিজ্ঞেস করল, কিসে পাউরুটি? বেলি বাবলুর দিক একবার তাকিয়ে মাথা নাড়াল। কিছু না। নিচে ঝুলানো ওড়নাটা তুলে ভালোভাবে বেলির শরীরে মেলে দিয়ে, কেউ কিছু বলেছে? কেউ কি তোকে ডিস্টার্ব করে?
বেলি বাবলুর দিক তাকিয়ে রইল। উহু। কেউ কিছু বলেনি, ডিস্টার্বও করেনি। বাবলু তার ডান হাত দিয়ে বেলির সামনে ঝুলে থাকা চুলগুলো বেঁধে দিতে দিতে বলল, কিছুদিন ধরে কেমন যেন দেখাচ্ছে তোকে। আমার পাউরুটিকে খুঁজে পাচ্ছি না। তুই দেখেছিস কোথায় সে? ধুর, আমি ঠিক আছি ভাই। যদি কেউ কষ্ট দিয়ে থাকে আমায় বল, ছেলে হলে মেইন পার্ট সরিয়ে দেব আর মেয়ে হলে চুলগুলো সব কেটে টাকলু করে দেব। বেলির উদাস চেহারায় হাসি ফুটে উঠেছে। বাবলুর দিক তাকিয়ে কিটকিটিয়ে হেসে উঠল। বাবলু উঁচু করে একটা সিং বানিয়ে দিয়েছে বেলির চুলে। সেটা দেখে বেলি হি হি করে হেসে যাচ্ছে। দুহাত দিয়ে ভাইকে জড়িয়ে নিল। কিছু হয়নি, আমি ঠিক আছি। চল রেডি হয়ে নে, পরীক্ষা দিতে যেতে হবে। বাবলু একটু যেয়ে আবার বেলির দিক এগিয়ে আসল। কেউ কিছু বললে বা ডিস্টার্ব করলে আমায় জানাবি কিন্তু। বেলি বাবলুর গাল টেনে ধরল। হ্যাঁ বড় ভাই, আপনায় আগে জানাব। বাবলু বুক ফুলিয়ে বড়দের মতো হেঁটে যেতে যেতে বলল, মনে রাখবি আমি তোর ছোট হয়েও বড়। বেলি বাবলুর হাঁটা দেখে আবারও হেসে ফেলল। কিছু মুহূর্তের জন্য উড়ে গেল তার উদাসীনতা। পরীক্ষা দিতে গিয়ে বারবার হাত থেমে যাচ্ছে বেলির। ক্লাসরুমের দেওয়ালে টাঙানো ঘড়ির দিক তাকিয়ে বড় শ্বাস ফেলল। চোখ বুঝে হালকা হাসার চেষ্টা করে দ্রুত কোয়েশ্চন সলভ করার প্রতিযোগিতায় লেগে পড়ল। পরীক্ষা শেষে স্কুলের গেইটের সামনে দাঁড়িয়ে সে। শিলা ফুচকা খাচ্ছে দিব্যি। বেলিকে খেতে সাধলে বেলি না করে দিচ্ছে। তার একদম কিছু খেতে ইচ্ছে করছে না। সে এক কিনারে দাঁড়িয়ে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে ওপাশের রাস্তার দিক, যেখানে তৃষার গাড়ি প্রায়ই থাকত। সেদিকে তাকিয়ে থেকেই মনে পড়ে যাচ্ছে তাদের কাটানো মুহূর্তগুলো। বাগান বাড়িতে তৃষার কাছে আসা, এক নজরে তার দিক তাকিয়ে থাকা, কোলে ঘুমানো, তার কান্না থামানোর জন্য জড়িয়ে ধরা, তাকে প্রথম তুমি করে বেবি বলা, কাটা হাতে ওড়না পেঁচিয়ে দেওয়া, নৌকায় আর চোখে দুজনের তাকানো। সকল স্মৃতি একসাথে চোখের সামনে ভাসছে। বেলির মনটা আবারও মুচড়ে যাচ্ছে। ইচ্ছে করছে নিজের চুল ছিঁড়ে ফেলতে। এমন অদ্ভুতভাবে তাকে পাগল করে দিচ্ছে এই অনুভূতি। বেলির যে কিছুই ভালো লাগছে না, সব বিষাক্ত লাগছে। বেলি, শিলা, পিছনে বাবলু এবং তার বন্ধুরা সবাই মিলেমিশে হেঁটে চলেছে বাড়ির উদ্দেশ্যে। শিলা পরশু যাবৎ বেলিকে বলতে গিয়েও বলতে পারছে না। এভাবেই যেই অবস্থা বেলির, তৃষার সাথে কি হয়েছে সেটা শুনলে নিশ্চিত এই মেয়ে পাগল হয়ে যাবে। বেলির এমন অবস্থা দেখে শিলার মনও খারাপ হয়ে যাচ্ছে। আবিদ ফোন দিয়ে বারবার বলেছে তৃষার খবর বেলিকে জানাতে না। বিমান আপুও শিলাকে রিকোয়েস্ট করেছে জানাতে না। সকলের কথায় শিলা বলতে গিয়েও পারছে না। আর এদিকে বেলি চিন্তায় মনমরা হয়ে যাচ্ছে যে তৃষার সাথে কি হয়েছে। শিলা ছোট শ্বাস ফেলে বেলির বেনি টেনে ধরল। কামারখালি যাবি? চল ওর সাথে দেখা করে আসি। বেলি কিছুক্ষণ শিলার দিক ভ্রুচু করে তাকিয়ে থাকল। আমার নিষেধ আছে কোথাও যাওয়ার। শিলা চোখ পিটপিট করল। নিষেধ? কেন? কে নিষেধ করেছে শুনি? সেইবার দেখেছিলি না কি হয়েছিল? আমায় কত বকাবকি খেতে হয়েছে জানিস? তৃষ্ণা ভাইয়া বকেছিল। চোখের পাপড়ি ভার হয়ে আসছে। চোখ কচলিয়ে নাক টেনে শ্বাস নিল বেলি। হ্যাঁ। বাবলুর ডাকে শিলা পিছনে ফিরল হাঁটা থামিয়ে। বেলি নিজের মতো নদীর ঢেউয়ের দিক তাকিয়ে থেকে সামনে হেঁটে চলেছে। বাবলু শিলার সাথে সাথে হাঁটছে। বেলির দিক আর চোখে তাকিয়ে বলল, তুমি তো বেলির বেস্ট ফ্রেন্ড।
আর বেস্ট ফ্রেন্ড তো সব জানে, তাই না? তুমি তো বলতে পারবে বেলির কি হয়েছে? আজ 12-13 দিন ধরে ওকে কেমন যেন দেখাচ্ছে। প্রায় লক্ষ্য করেছি কাঁদতে। মুখ ফুলে থাকে, চোখ লাল হয়ে থাকে। ও এমন কখনো করেনি। আম্মু আব্বু বকলে 20 মিনিট কান্না করে আবারও টাম্মিকে নিয়ে হাসাহাসি করত। কিন্তু কিছুদিন যাবত ও মন খারাপ করে থাকে। আমি জিজ্ঞেস করেছি, বলেছে ঠিক আছি। কিন্তু আমি তো জানি ও ঠিক নেই। কিছু হয়েছে নিশ্চয়ই। শিলা একনজরে তাকিয়ে বাবলুর দিক। তার আজ আফসোস লাগছে, যদি একটা ভাই থাকত তাহলে নিশ্চয়ই বাবলুর মতো চিন্তা করত তার জন্য। শিলা মিষ্টি হেসে বাবলুর মাথা বুলিয়ে দিল। পিচ্চিটা দেখি বড় হয়ে যাচ্ছে। চিন্তা করিস না, কাল পরশুর মাঝেই তোর বোনের হাসি হাসি মুখটা পেয়ে যাবি। সত্যি? একদম সত্যি। আচ্ছা। বাবলু দ্রুত সামনে দৌড়ে চলে গেল। শিলা বাবলুর যাওয়ার দিক তাকিয়ে রইল। ঘুমের ইঞ্জেকশনের ডোজ ধীরে ধীরে কমে আসছে। তৃষার চোখ হালকা হালকা খুলছে। পাশে বসে থাকা অঞ্জলি দ্রুত তৃষার কপাল ছুঁয়ে দিতে লাগল। সকলের কেঁদে অবস্থা বেগতিক 12-13 দিন যাবৎ। জয়া ছেলের ব্যান্ডেজ করা শরীর দেখলেই কেঁদে দিচ্ছে। তাই তাকে জোর করে আবির বাড়িতে নিয়ে গেছে। শক্ত হয়ে থাকা আমিদের চোখের কোণায় ও জল দেখা গিয়েছে অনেকবার। আবিদাও ছবি সোলাইমান আবির আমিদ তৃষার অ্যাক্সিডেন্টের দিন থেকে হাসপাতালেই ঘুরঘুর করছে। বাড়ি যাচ্ছে না তারা। শুধু গোসলটা দ্রুত সেরে এসে আবারও হাসপাতালে। তৃষ্ণা চোখ সম্পূর্ণ মেলতেই আয়েশা ফলমূল কেটে অন্য পাশে টুল নিয়ে বসল। দাঁড়িয়ে থাকা সোলাইমান এসে তৃষ্ণাকে বেডে হেলান দিয়ে বসাল। ব্যান্ডেজ করা হাতটি ধীরে একটি বালিশে রাখল। দুপায়ের নিচে একটি বালিশ ভালোভাবে দিল যাতে হেলান দিয়ে বসলে কোথাও ব্যথা না পায়। ফোনটা কোথায় আমার? তৃষার আওয়াজে কাঁদতে কাঁদতে ধমকায় অঞ্জলি। আমাদের জান বের করে দিয়ে এখন মোবাইল খোঁজা হচ্ছে। আগে খাবি তারপর। তৃষ্ণা হেসে হালকা ব্যথা পাওয়া হাত দিয়ে অঞ্জলির চোখের পানি মুছে দিল। এত দ্রুত তোমাদের পিছু ছাড়ছি না সুন্দরীরা। অঞ্জলি নাক টানতে টানতে হাসল। আয়েশা চোখের কোণার পানি মুছে তৃষ্ণাকে জোরপূর্বক খাওয়াতে ব্যস্ত। কারণ মেডিসিন খাওয়াতে হবে। তাই খেতে না চাওয়া তৃষ্ণাকে এক প্রকার জোর করেই খাওয়াচ্ছে। সোলাইমান তার হাতের নতুন ফোনটা তৃষার দিক এগিয়ে দিল। তোরটা তো ড্যামেজ হয়ে গেছে, তাই সিম এটায় সেট করে দিয়েছি। থ্যাঙ্কস ভাই। ওয়েলকাম ছোটু। আয়েশা আবারও খাওয়াতে নিলে তৃষ্ণা বাধা দেয়। আর না মামি প্লিজ, আম ফুল অলরেডি। দুধটুকু খেয়ে নে। তৃষ্ণা কথা না বাড়িয়ে খেয়ে ফেলল। তোমরা খেয়েছ বলে তো মনে হচ্ছে না। আম্মু আব্বু কোথায়? সোলাইমান উত্তর দিল। আব্বু আবিদ বাহিরে। আম্মুকে মামা বাড়িতে নিয়ে গেছে জোরপূর্বক। তোমরাও যাও, খেয়ে নাও। এর মধ্যে আবিদ অভি চলে আসল। হ্যাঁ তোমরা যাও, আমি অভিয়াউস আছি। অজ্ঞত অঞ্জলি, আয়েশা, সোলাইমানকে চলে যেতে হচ্ছে। বেলির নাম্বারে ডায়াল করতে গিয়ে থেমে গেল তৃষ্ণা। আবিদের দিক তাকাল। কয়টা বাজে? সন্ধ্যা 7টা। বেলির পরীক্ষা চলছে তো। এখন নিশ্চয়ই পড়ছে। পড়ছে না কাঁদছে কে জানে। তৃষ্ণা ভ্রু কুঁচকে ফেলল। বেলি কাঁদছে ভাবতেই তৃষার বুকে চিনচিন ব্যথা ভেসে উঠছে, আর না ভেবে দ্রুত কল লাগাল। টেবিলে বসে চোখ বুজে পড়ে যাচ্ছে বেলি। মাথায় তৃষার চেহারা ভেসে আসছে দেখে আরো জোরে আওয়াজ করে পড়ছে। এক প্রকার চেঁচিয়ে পড়া যাকে বলে। বেলির দেখাদেখি বাবলুও চেঁচিয়ে পড়ছে।
খুশি দুজনকে দুবার বলে গেছে বুঝে বুঝে পড়তে, কিন্তু কে শুনে কার কথা। দুজনকে পড়াতে বসে ফোন বেজে উঠে আনন্দের। ছেলে মেয়েকে পড়তে দিয়ে অন্যদিকে চলে যায় কথা বলতে। বইয়ের নিচ থেকে ভাইব্রেশনের আওয়াজ আসতেই বেলির বুক ধুকপুক করতে আরম্ভ করেছে। কিন্তু মোবাইল ধরার আগেই খুশি হাজির গ্লাসে দুধ নিয়ে। দুধ খাচ্ছে আর কাঁপছে বেলি। ফোনের ভাইব্রেশনের সাথে বেলির বুকও ভাইব্রেশন হচ্ছে। ফোন রিসিভ করার জন্য বেলির রুহু লাফাচ্ছে। খুশি এসে টেবিলের ওপর পাশে বসল এবং বাবলুকে পড়া বোঝাতে লাগল। বেলি গ্লাস খালি করে ভাবছে কিভাবে কি দ্রুত ফোনটা ওড়নায় লুকাল। মা মাথা ধরেছে, একটু মুখ ডলে আসি, পড়তে বসলে ভাইবোনদের যত ব্যথা। আচ্ছা যা। বেলি ধীরে মোবাইল লুকিয়ে পেছনের রুমে দৌড়। আর চোখে আব্বু কোথায় দেখে দ্রুত গেইট লাগিয়ে দিল। শ্বাস ফেলে তৃষার আশা মিসকল ব্যাক করল। একবার রিং হতেই রিসিভ করে তৃষ্ণা। বেলি ফোন কানে দিয়ে বড় বড় শ্বাস ফেলল। তার কপাল থেকে ঘাম ঝরছে। ম্যারাথন থেকে এসেছিস কি? বেলি তৃষার কথার উত্তর দিল না। অভিমানে বেলির মন ভারী হয়ে আছে। কথা বলবি না বেনিওয়ালি? বেলি চোখের কোণে পানি নিয়ে চুপ হয়ে রইল। কল কেটে দেব। এইবার বেলি হালকা স্বরে কেঁদে উঠল। হ্যাঁ দিন, কেটে দিন। কথা বলতে হবে না। আমি 24 ঘন্টা ফোন নিয়ে বসে থাকি কথা বলার জন্য। তাতে আপনার কি? ধীরে ঘুমুতে পারি না, পড়তে পারি না। আর আপনি ফোন দিয়ে বলছেন কল কেটে দেব। কথা বলবো না, একদম বলবো না। অভিমানে বেলি ঠিক ঠিক কল কেটে কাঁদতে লাগল। আগে তো তার সমস্যা ছিল না। সমস্যা তো ইদানিং হচ্ছে, কেমন একটা অনুভূতিতে তাকে ফেলে উধাও। আর সেই অনুভূতি কিভাবে ধরে রাখবে এই ব্যাপারে কোনো ভাবনা নেই বেলির। তৃষ্ণা ফোনের দিক তাকিয়ে। খুশি হবে না দুঃখ পাবে বুঝতে পারছে না। তৃষ্ণা হাজার ভেবে হালকা হেসে ফেলল। আবিদ মামাকে কল করে আসতে বল। আমরা কাল গ্রাম ফিরব। আবিদাও সভি তিনজনের দিক তাকিয়ে তৃষার দিক তাকাল। ততক্ষণে তৃষ্ণা আবারও বেলির নাম্বার ডায়াল করল। বেলি ফোন কেটে আবারও ফোন ধরে বসে। নিজেকে নিজের থাপ্পড় দিতে ইচ্ছে করছে। অভিমানে নিজের 12টা বাজাচ্ছে। এই যে তৃষার সাথে কথা বলার জন্য বুক ফেটে যাচ্ছে সেটা। ফোন ভাইব্রেশন হতেই তৎক্ষণাৎ রিসিভ করল সে। তৃষার হালকা ভারী আওয়াজ। সরি। আমি আর ভুলেও বলবো না কল কাটার কথা। সরি একসেপ্টেড। তৃষ্ণা হেসে ফেলল। তখনই খুশির আওয়াজে বেলি লাফিয়ে উঠল। বেলি, এখনো মাথা ব্যথা নাকি? পড়তে বসো দ্রুত, তোর আব্বু আসছে। বেলি মুখটা ছোট করে ফেলল। তৃষ্ণা বলল, যা পড়তে বসো, রাত্রি কল করব। ঠিক আছে। বেলি চুপ করে ফোন কানে দিয়ে রাখল। সত্যি রাত্রে কল দেব। প্রমিজ করেন দিবেন? প্রমিজ দেব। বিছানায় শুয়ে বন্ধ হয়ে থাকা ফ্যানের দিক একধানে তাকিয়ে বেলি। ফজরের আজান শেষ হয়েছে কিছুক্ষণ হবে। পাশে বিমান একটু পরপর বাথরুম যাচ্ছে আর এসে গুটিসুটি মেরে ঘুমিয়ে যাচ্ছে। হয়তো পেট খারাপ হয়েছে। খুশির উঠান ঝাড়ু দেওয়ার আওয়াজ আসছে খুকখুক করে। সাথে খুশির বড় আওয়াজের চিল্লানিও স্পষ্ট শোনা যাচ্ছে। বেলি ধীরে চোখ বুজে ফেলল। হঠাৎ তার নিষ্পাপ পৃথিবীটা কেমন পরিবর্তন হয়ে গেল। অদ্ভুত অনুভূতির শিকার হচ্ছে সে। যেই অনুভূতি দিন দিন বেড়ে যাচ্ছে। বেলি শুধু হেল্পলেসলি অনুভব করে যাচ্ছে। সেই যে বেড়ে যাওয়া অনুভূতির কিছুই করতে পারছে না। চোখ বুঝলে সে শুধু তৃষার বাঁকা হাসি,
রাগী ভঙ্গিতা, চোখ রাঙানো, চুল উঁচু করা, নাক স্লাইড করা, এগুলো দেখতে পাচ্ছে। হুটহাট এক এক ভঙ্গিমা চোখের সামনে ভেসে উঠতেই বেলির ঠোঁটে হাসি ফুটে ওঠে। আবার তৃষার হঠাৎ উধাও হয়ে যাওয়া নিয়ে ভাবতেই তার চোখ পানিতে ঝাপসা হয়ে যাচ্ছে। মাথাটা জানালার সাথে লাগিয়ে বেলির হালকা আওয়াজ, কবে ফিরবেন অসভ্য। মুখে ঠান্ডা কিছু ছুঁয়ে দিতেই লাফ দিয়ে উঠে বসল বেলি। তৃষ্ণাকে নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে মনেই নেই। মুখে হাত দিয়ে দেখল লালা লেগে আছে। জানালার দিক তাকিয়ে চোখ রাঙাল। টাম্মি জানালার সামনে দাঁড়িয়ে এবং সেই ঘুমন্ত বেলির মুখ চেটে দিয়েছে। কিন্তু বেলি টাম্মিকে ভালোভাবে লক্ষ্য করতেই তার বিচলিত প্রশ্ন, কি রে, কি রে, তোর শরীরের সোয়েটার কোথায় টাম্মি? আনন্দ দাঁত ব্রাশ করছে কলপারে। সেখান থেকে মেয়ের বিচলিত আওয়াজ শুনে চেঁচাল, তোমার আম্মু খুলে নিয়েছে ধোয়ার জন্য। নোংরা হয়েছে সোয়েটারটা। বাবলু একটা সোয়েটার রেখেছে, ওটা পরিয়ে দাও। বেলি বিছানা থেকে দ্রুত নেমে গেল। ততক্ষণে টাম্মি উঠানের 8টা সিঁড়ি বেয়ে ঘরে চলে এসেছে। বেলি ছোট কাপড় দিয়ে টাম্মির পা মুছিয়ে দিল। পেছনের শোকেস থেকে সোয়েটার এনে ধীরে সুস্থে টাম্মিকে পরিয়ে দিল। মুচকি হেসে টাম্মির মুখ দুহাতে চেপে ধরল। তারপর বড় করে একটা চুমু খেল। এখন শাকিব খান দেখাচ্ছে। নদীতে গোসল করানোর পর একদম সালমান খান দেখাবে। কথাগুলো বলতে বলতে নিজের সাথে টাম্মিকে শক্ত করে জড়িয়ে ধরল। ঘুমের বাবলু ঢুলুঢুলু আওয়াজে বলল, ভালো হয়েছে, এখন আর তোর জন্য কষ্ট করে ছেলে খুঁজতে হচ্ছে না, কারণ তোর পছন্দের সালমান খান চলে আসবে টাম্মিকে গোসল করালেই। বাবাকে খবরটা দিতে হচ্ছে। বেলি টাম্মির দিক তাকিয়ে চোখ পিটপিট করল। উহু, আমার সালমান খান আছে। অরিজিনাল সালমান খানকে বাকিদের জন্য রেখে দিয়েছি। জানিসই তো তোর বোনের মন কতটা বিশাল। বাবলু সকল দাঁত দেখিয়ে দিল। তৃষ্ণা ভাই নাকি? হুম হুম। বেলির মুখটা ও হয়ে গেল। দ্রুত উঠে গিয়ে বাবলুর মাথায় টোকা দিল। চুপ বিয়াদব, যা ঘুমা। জয় কুফা শামসু টাকা দেবে বাচ্চু। কথাটা বলেই বাবলু ল্যাপ মুড়িয়ে অন্য পাশ ফিরে সোজা ঘুম। কনফিউজড বেলি দাঁড়িয়ে ভাবতে লাগল বাবলুর কথার মানেটা কি। টাম্মিও হয়তো বোঝেনি। অবুঝ সে বেশ লাফিয়ে লাফিয়ে বেলির পিছু লেগে দাঁড়াল। আজ শেষ পরীক্ষা বেলির। কিছুক্ষণ আগে টেবিল ছেড়ে আপাতত স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। পড়তে পড়তে কোমর আর নেই তার। বাবলুর সমাপনী পরীক্ষা কাল শেষ হয়েছে। এই কয়দিনের মানসিক টর্চার থেকে মুক্তি পেয়েছে। তাই সে আবারও আরামসে ঘুমোচ্ছে। বেনি করতে করতে বেলি উঠানের বিছানায় পেট ধরে সাপের মতো মোচড়ামুচড়ি করা বিমানের দিক এগিয়ে আসল। স্যালাইন আনতে বলবো আব্বুকে? হ্যাঁ, মধ্যরাত থেকে শুরু হয়েছে। ঘুমুতে পারিনি আমি সারা রাত। আচ্ছা। বলতে দেরি কিন্তু বিমানেরও আবারও দৌড়ে বাথরুম যেতে দেরি হয়নি। ক্ষেতের মাঠে দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলছিল আনন্দ। মেয়ের ডাকে তার সাথে লোকজনদের বিদায় জানাল। এগিয়ে যেতেই আব্বু আপুর পেট খারাপ হয়েছে। আচ্ছা, কখন? মাঝরাত থেকে। আনন্দ আর অপেক্ষা না করে বিমানকে দেখতে যাচ্ছে। বেলি বাড়িতে ঢোকার জন্য পা বাড়াতে গিয়েও থেমে গেল। পেছনে ফিরে দেখল শিলা বেশ সুন্দরভাবে স্কুল ড্রেসে হাজির। আজ কেমন অদ্ভুত সুন্দর দেখাচ্ছে শিলাকে। মুখে লেগে থাকা হাসিটা ফুটে উঠছে। দ্রুত জুতো পর বেলিফুল। বেলি হালকা হেসে দ্রুত ঘরে প্রবেশ করল। শিলা আনন্দকে সালাম জানিয়ে
রান্নাঘরে নাস্তা বানানো খুশিকে পেছনে থেকে জড়িয়ে ধরল। খুশি হাতের কাজ বাদ দিয়ে শিলার দিক ঘুরে বসল। রুটি বানিয়েছি, সাথে আলু ভাজি। খাবি? অবশ্যই অবশ্যই। আচ্ছা, টেবিলে গিয়ে বসো, একসাথে খেয়ে যাবি। টেবিলে খেতে বসে হঠাৎ বেলির চোখ যায় খুশির হাতের দিক। কিন্তু বেলি কিছু বলার আগেই আনন্দ তাড়াতাড়ি টেবিল ছেড়ে খুশির দিক এগিয়ে যাচ্ছে। রুটি দিতে গিয়ে থেমে গেল খুশি, কারণ তার হাত শক্ত করে ধরেছে আনন্দ। হাত পুড়েছে কিভাবে? ওই তো ভাত গড় দিতে গিয়ে। মেডিসিন লাগাবে না, চল। আনন্দ টেনে নিয়ে যাচ্ছে খুশিকে। আরে নাস্তা তো করো। আনন্দ জবাব না দিয়ে খুশিকে পেছনের রুমে নিতে ব্যস্ত। বেলি মিষ্টি হেসে খেতে লাগল। শিলা ভালো লাগার ছোঁয়া নিয়ে সামনে যাওয়া আনন্দ ও খুশির দিক তাকিয়ে। আনন্দের দুপাশে বেলি শিলা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। টমটমে উঠার সময় মাহফুজের আওয়াজে বেলি আনন্দকে 1 মিনিট দেখিয়ে নানার দোকানের দিক দৌড় লাগল। হ্যাঁ বল না। একটি নতুন বিস্কুটের প্যাকেট এসেছে। মাহফুজ সেখান থেকে একটা বিস্কিটের প্যাকেট বেলির দিক এগিয়ে দিল। এটা নে, আর ভালোভাবে পরীক্ষা দিস। বেলি হেসে ফেলল। কিছু কিছু মানুষ রক্তের না হয়েও বেশ আপন। আচ্ছা, দোয়া তো করছ, তাও আরো বেশি করবা। হ্যাঁ হ্যাঁ পাকনি। এখন যা, তোর আব্বু দাঁড়িয়ে। বেলি দ্রুত চলল টমটমে বসে থাকা আনন্দ ও শিলার দিক। পরীক্ষা দিয়ে বেরিয়ে হাত ঘোরাচ্ছে বেলি বারবার। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে, কেমন চিনচিন করছে। কলমের কালির ফোঁটা ফোঁটা দাগ ডান হাত জুড়ে। পাশে দাঁড়ানো শিলার দিক সন্দেহ দৃষ্টিতে তাকাল। হঠাৎ এত খুশির কারণ কি জানার জন্য বেলির কৌতূহল সকাল থেকে বেড়ে চলেছে। মাঠের কোনায় পৌঁছাতেই বেলির সন্দেহজনক প্রশ্ন, কি ব্যাপার বলতো? শিলা বেলির কথায় আরো 10 গুণ লজ্জায় লাল হয়ে উঠছে। জানিস, ও আমায় কাল প্রপোজ করেছে। ব্যাস। বেলির কৌতূহল আকাশের শেষ প্রান্তে চলে এসেছে। সত্যি? কিভাবে? কখন? সন্ধ্যার দিক কোচিংয়ের সামনে এসেছিল। তার বাইকে করে ওপারে নিয়ে গিয়ে ফুল দিয়ে প্রপোজ করে। বেলির চোখ মুখে আনন্দের ছোঁয়া। তারপর আর কি? ওখানকার একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর বাড়িতে দিয়ে যায়। অতি রোমান্টিক। জানিস, তোর সাথে ও দেখা করতে চায়। প্রায় বলে বেলিকে নিয়ে আসতে। বেলি মুখ দিয়ে ফুসফুস আওয়াজ বের করে চোখ পিটপিট করল। আমার চাচাতো, কাকাতো, মামাতো যত ভাই আছে, তাদের সাথে দেখলেও বলেছে পা কেটে ফেলবে। বেলির কথা শুনে শিলা কিটকিটিয়ে হেসে ফেলল। বেলি আর চোখে হালকা হাসল মনেমনে। তার প্রেমটা কেমন? না প্রপোজ আর প্রেম নিবেদন। অবশ্য প্রেম নিবেদন তৃষ্ণাকে একদম না। বেলি হাসতে হাসতে সেখানে কাত হয়ে যাবে। দেখা যাবে প্রেম নিবেদনের জায়গায় বলবে, থাপ্পড় খাবি? হসপিটাল থেকে তৃষার রিলিজ ডেটের এখনো 16 দিন বাকি। অথচ আবির এক প্রকার বাধ্য হয়ে তৃষার আর্জেন্ট রিলিজ করাচ্ছে। হসপিটালের ডাক্তার মিজানুর বারবার রিকোয়েস্ট করেছেন যে এখন রিলিজ করানোটা পেশেন্টের জন্য ঠিক না। তাও আবির বা আমিদের কিছুই করার নেই। ছেলের আজকেই ফিরব কথায় আমিদও কিছুই করতে পারছে না। বাধ্য হয়ে সবাই আজই রওনা হচ্ছে কৃষ্ণপুর গ্রামের উদ্দেশ্যে। আমিদ ফোনের মাধ্যমে বাড়ির ডাক্তারকে এখনই তৃষার ফিরার কথা জানিয়ে দিয়েছে, যাতে তৃষার বাকি চিকিৎসা বাড়িতেই করানো যায়। গাড়ির ব্যাকসাইডে হাত পা মেলে সিটে মাথা হেলান দিয়ে তৃষ্ণা। তার পাশে আয়েশা এবং আয়েশার কোলে বসে তৃষার মোবাইল টিপছে তৃষা।
গাড়ি চালাচ্ছে আবির। আবিরের পাশে অঞ্জলি। আবির বারবার ফ্রন্ট মিররের মাধ্যমে আয়েশার দিক তাকাচ্ছে। আজীব। সামনে কি হয়েছে যে? পেছনে বসতেই হবে মানে কি? আবিরের হঠাৎ ঝাড়িতে আয়েশা চোখ রাঙাল। বাচ্চা আছে। কাহিনী করবেন না আবির। কাহিনী মানে? সামনে বসলে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে? অঞ্জলি মুখ টিপে হাসছে। মামি তুমি সামনে কেন চলে আসছো না? তুমি না আসলে মামা থামবে না। আমি পেছনেই বসব। ওর যে দামি আর ঠেলতাম না। আবির আর চোখে আয়েশাকে চোখ রাঙাল। পরে দেখছি তোমায়। আবিরের পাশে আরেকটি সাদা গাড়ি এসে থেমেছে। ড্রাইভার সিট থেকে সোলাইমানের আওয়াজ। অঞ্জলি শপিং লাগবে তোমার? সামনে মল আছে। মামির লাগবে? অঞ্জলি মাথা নাড়াল। লাগবে না। আয়েশাও বলল লাগবে না। ব্যাক সাইড থেকে আবিদ মাথা বের করে উকি দিল। ভাইয়ের সমস্যা হচ্ছে না তো? মাথায় যন্ত্রণা হচ্ছে নাকি? ঘুমের ট্যাবলেট লাগবে? আবিদের চিন্তিত প্রশ্নে আয়েশা মিষ্টি করে হাসল। চিন্তা করিস না আবিদ। আমরা আছি তো। না মানে জিজ্ঞেস করলাম আর কি। আয়েশা খেয়াল করল তৃষ্ণা চোখ খোলার চেষ্টা করছে। কি হয়েছে? মাথা যন্ত্রণা করছে? তৃষ্ণা পা একটু নাড়িয়ে সোজা হয়ে বসল। না, ইটস ওকে। একটু থেমে, আচ্ছা, পিচ্চি মেয়েদের গিফট কি পছন্দ হয়? অঞ্জলি ভ্রু উঁচু করল। কিসের জন্য? বার্থডে গিফট। আয়েশার প্রশ্ন। বেলির বার্থডে? তৃষ্ণা ছোট শ্বাস ফেলল। হ্যাঁ ছিল। 6 দিন হচ্ছে চলে গেছে। আমিও উইশ করিনি। ফোনে উইশ করলে দেখা যেত আরও কাঁদছে। বাই দা ওয়ে, এখন কি কেক কাটা যাবে? আবির গাড়ি চালাতে চালাতে বলল। সুস্থ হয়ে রেস্টুরেন্টে কেক একটা কেটে নিস। এখন গিফট দিতে পারিস। কি দেব? তৃষা চেঁচিয়ে উঠল। একটা ভাবি সাইজের টেডি বিয়ার। গাড়ির সবাই হো হো করে হেসে ফেলল। অঞ্জলি হাসি কোনোভাবে থামিয়ে বলল, ভাবি সাইজ টেডি বিয়ারের জন্য অর্ডার করতে হবে। বা পাওয়াও যেতে পারে। কিন্তু ওটা দিয়ে বেলি কি করবে? ঘরে নিলে তো চাচা চাচি ওকে প্রশ্ন করবে। আয়েশা সহমত হল। হ্যাঁ ঠিক। আপাতত রিং নিতে পারিস বেলির জন্য। কেউ তেমন খেয়াল করবে না। সিম্পল আঙুলে থাকবে। অঞ্জলি ও সহমত হল। রিং পারফেক্ট হবে। তৃষ্ণা মানিব্যাগ বের করে কার্ড আয়েশার হাতে দিয়ে দিল। সামনে জুয়েলারি মল আছে। পছন্দ মতো চুজ করে নিও। আয়েশা, অঞ্জলি, তৃষা তাদের সাথে আবিরও গেল মলে। রিং কিনতে কিনতে দেখা গেল 1 ঘন্টা সেখানেই শেষ। আমিদের গাড়ি গ্রামে পৌঁছাতেই তার চিন্তিত প্রশ্ন। আবিরের গাড়ি কোথায়? এতক্ষণে তো পৌঁছানোর কথা। আবিদ কল দে। আবিদ চারপাশে তাকিয়ে গাড়ি দেখতে না পেয়ে আবিরের নাম্বারে কল লাগাল। বিকেল দিকে ওপারে ঘুরতে বেরিয়েছে বিমানশিলা। বেলিকেও সেধেছিল, কিন্তু বেলি গেল না। আসলে তার মন চাচ্ছে না যেতে। সব বিরক্তিকর লাগছে। রাস্তায় বের হলেই তার বেহায়া চোখ বারবার আশেপাশে তাকাতেই থাকে তৃষার খোঁজে। পরীক্ষা শেষ হয়ে ভালোই হয়েছে। বেলি বাড়ি থেকে বেরো হবে না আর চোখ তৃষ্ণাকে খুঁজবেও না। কিন্তু মন, সেটাকে কিভাবে আটকাবে? সেটা তো সারাদিন তৃষ্ণাকে খুঁজতে থাকে। বালিশ দিয়ে মাথা চেপে ঘুমানোর চেষ্টায় লেগে গেল। কিন্তু ঘুম আসছে না। তৃষার কথা মনে পড়ছে। ইয়া আল্লাহ, এই কোথায় ফেসে গেলাম আমি? বেলির আওয়াজে খুশি অন্য রুম থেকে ডাক লাগাল। বেলি।
জি মা। বিছানার নিচ থেকে ঝাড়ুটা নিয়ে আয়। আর তোর বাবার চেয়ারে রাখা কাপড়চোপড় সাথে নিয়ে আয়। হাতের ফোনটা বালিশের নিচে রেখে মায়ের কথা মতো কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর আবার এসে ফোন হাতে নিতেই দেখল আবিদ কল দিচ্ছে। চোখ পিটপিট করে দ্রুত কল রিসিভ করল। হ্যাল। বেলির হ্যালো বলা বন্ধ হয়ে যায় আবিদের কথা শুনে। বেলি, তোমাদের বাড়ির পেছনের রোডে আসো তো। বেলির সারা শব্দ না পেয়ে আবিদ একটু উঁচু আওয়াজে বলল, বেলি। চাপা স্বরে বেলির জবাব, ককেন। আসো না। সে এসেছে? কি জানি, তুমি আসলে না জানবে। বেলি দ্রুত ফোন কেটে দিল। তার হাত পা কাঁপছে। সত্যি এসেছে? কোনোমতে শরীরে ওড়না পেঁচিয়ে বেলি দৌড় লাগাল। ধীরে ধীরে রোডে পৌঁছাতেই দেখল আবিদ তার দিক ফিরে মিষ্টি হাসছে। বেলি আর চোখে আশেপাশে তাকাল। জিপগাড়ি তো নেই। তাহলে কি তৃষ্ণা আসেনি? চলবে। নাবিলা ইস্ক।